বন্ধ দরজার রহস্য খুঁজে পেয়ে গেল শ্রদ্ধা। সবাই রান্নাঘরে যখন রান্না করার জন্য কাটাকুটি করছিল, তারপর সোনিয়া বলে, ঝগড়া করে তো বাজারগুলো নিয়ে এসেছি, কিন্তু এই বাজারে সবার খাবার কিভাবে হবে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের ৩২৯তম পর্বে খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। গণেশ পুজোর প্রাক্কালে পরিবারের প্রতিটি সদস্য এক অজানা আশঙ্কায় আচ্ছন্ন ছিল। বাড়িটির প্রতিটি কোণায় যেন এক চাপা উত্তেজনা বিরাজ করছিল। তনুজা সারাদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে গামলার মধ্যে কয়লা ভর্তি করে যাচ্ছিল। তার ছোট ছোট হাতগুলো কুড়ি কুড়ি হাঁড়ি পাতিলের গভীরতা থেকে কয়লা তুলে বালতি এবং গামলার মধ্যে রাখছিল। রান্নাঘরের পাশে দাঁড়িয়ে ঋতুপিসি এই দৃশ্য দেখে বিস্ময় বলে ওঠে, আমাদের মনও যেন এই কয়লার মতোই রাগের আগুনে জ্বলছে। তার এই কথাগুলো যেন নাটকের এক সংলাপের মতো বাতাসে ভেসে বেড়ালো। এই সমস্ত কথা পেছন থেকে নীরবে শুনছিল শ্রদ্ধা। তার মুখে ছিল এক নিঃসঙ্গ শীতলতার ছাপ। হঠাৎই ঋতুপিসি পেটে ব্যথার ভান করে এক নাটকীয় দৃশ্যের অবতারণা করে। তার এই অভিনয় সবার মুখে একটু হাসির রেশ দেখা গেল, কিন্তু তনুজা যেন এই পরিস্থিতিতে আরও বেশি ভীত হয়ে পড়ল। সে ভয়ে ভয়ে বলল, আমার খুব ভয় করছে, আমার কিছুই খেতে ইচ্ছে করছে না। তার কণ্ঠস্বরে যেন এক গভীর অস্থিরতা ফুটে উঠেছিল। এই সময় শ্রদ্ধা এগিয়ে এসে চাল ডাল সবজি সব একসঙ্গে মিশিয়ে খিচুড়ি তৈরির জন্য একটি পাত্রে ঢেলে দিল। তার হাতে ছিল এক দৃঢ় সংকল্প, যেন সে এই কঠিন পরিস্থিতিতে হাল ছাড়তে রাজি নয়। সে বলল, বাজারের অভাবে সবার শরীর খারাপ হচ্ছে, কিন্তু এর একটা ওষুধ আছে, যাতে শরীরও খারাপ হবে না, আবার সবার পেটও ভরে যাবে। খিচুড়ি বানানো যায়। তার কথায় ছিল এক গভীর বিশ্বাস, যেন এই সাধারণ খাবারটি তাদের সব সমস্যার সমাধান করে দিতে পারে। নয়না দেবীর কণ্ঠে ছিল এক তীক্ষ্ণতা। সে বাজারের কথা উল্লেখ করে রাগিনীর দিকে কটাক্ষ করে বলল, বাজারের জন্য ওই রাগিনীর সামনে ভিক্ষে পর্যন্ত চেয়েছ। যদি আমি পারতাম, ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দিতাম। শ্রদ্ধার মুখে কিন্তু তখনও এক স্থিরতা। সে স্বাভাবিকভাবে বলল, গণেশ পুজো আসার আগেই সব ঠিক হয়ে যাবে। তার কথায় সবার মধ্যে এক নতুন আশার সঞ্চার হলো। তনুজা হতাশ কণ্ঠে বলল, ঘরে এত টাকা থাকার পরেও আমাদের খাবারের জন্য লোকের কাছে ভিক্ষে চাইতে হচ্ছে। শ্রদ্ধার কণ্ঠে তখনও সেই আশ্বাস, আমাদের বাড়িতে গণেশ পুজো হওয়ার আগেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঋতুপিসি যেন কিছুতেই আশ্বস্ত হতে পারছিল না। সে একটু উঁচু গলায় বলল, নিচে ওই শয়তানটা আছে, ও কি আমাদের পুজো করতে দেবে? শ্রদ্ধা ঋতুপিসির কথার উত্তরে শান্তভাবে বলল, আমরা যতটা গণেশ ঠাকুরকে মানি, আমার মনে হয় ও গণেশ ঠাকুরকে আমাদের বাড়িতে আনতে দেবে। তার এই কথাগুলো শুধু অলৌকিক বিশ্বাস ছিল না, বরং পরিবারের সদস্যদের একে অপরের প্রতি আস্থা এবং কঠিন পরিস্থিতিতেও একসাথে লড়াই করার অদম্য মানসিকতার প্রতিফলন ছিল। এরপর সবাই কাজে লেগে পড়ল। কেউ ঘর ঝাড়ু দিতে শুরু করলো, কেউ খাবারের সামগ্রী গোছাতে লাগলো, আবার কেউ পুজোর জিনিসের তালিকা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল। শ্রদ্ধা ঘর থেকে বেরিয়ে ভাবতে শুরু করলো, কাল গণেশ পুজোতেও ওই ঘরের রহস্যটা আমাকে বের করতেই হবে। তার মনে ছিল এক গভীর উত্তেজনা, যা কোনো বড় দায়িত্বের আগে মানুষের মনে জন্ম নেয়। পরের দিন সকালে ভোরের আবছা আলোয় দেখা গেল পরিবারের সবাই মন্দিরের সামনে গণেশ ঠাকুরের জন্য অপেক্ষা করছে। তাদের মুখে ছিল অতীতের সব অভাব অভিযোগ ভুলে গিয়ে এক নতুন শুরুর প্রত্যয়। ভোরের আলোর প্রথম কিরণ যখন মন্দিরের সামনে এসে পড়ল, তখন অভয় ঠাকুরকে সাবধানে মাটির ওপর রেখে সবাই একসঙ্গে প্রণাম করল। শ্রদ্ধার কণ্ঠে তখন এক বিষাদের সুর। সে কাঁদতে কাঁদতে অভয়কে জিজ্ঞেস করল, অভয়, তোমার চোখে জল কেন? অভয় প্রথমবারের মতো মৃদু কণ্ঠে উত্তর দিল, এটা প্রথমবার আমাদের বাড়িতে উৎসব হচ্ছে আর আমার দাদা নেই। আমার দাদার জন্য মনটা খুব খারাপ। অভয়ের বাবা পাশে এসে তার কাঁধে হাত রেখে বলল, হ্যাঁ, এই প্রথমবার দিলীপও আমাদের সাথে নেই। এরপর পুরনো স্মৃতিগুলো আবার ফিরে আসতে লাগলো। কেউ হাসলো, কেউ কাঁদলো, কেউ নীরবে স্মৃতির পাতা উল্টাতে লাগলো। কারো কারো চোখ মিষ্টির ছোঁয়ায় ভিজে উঠল। এই মুহূর্তে নয়না দেবী কটাক্ষ করে বলল, বরুণ আর কীর্তিকে ফোন করেছিলাম, কিন্তু ওরা ফোন ধরছে না কেন? জানি না ওরা আমাদের সাথে কথা বলতে চায় না। ঋতুপিসি তৎক্ষণাৎ বলল, তুমি নিজেকে সামলাও বৌদি, কিন্তু একটা জিনিস, ওরা দুজনই যেন আচমকা গায়েব হয়ে গেল না। আমি তো ওদের মেসেজ করেছিলাম, ভেবেছিলাম কল করলে হয়তো তুলবে না, কিন্তু কোনো রিপ্লাই নেই। শ্রদ্ধার মনে তখন এক অমীমাংসিত প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কেন জানি না, আমার মনে হচ্ছে ওরা আমাদের আশেপাশেই আছে, ওরা আমাদের সাথে আছে। আর গণেশ ঠাকুর যখন আমাদের বাড়িতে এসেছেন, তখন আমাদের পরিবারকে আবার এক করে দেবেন। তার এই কথাগুলো অদ্ভুত মনে হলেও সবার মধ্যে সেই আস্থা এবং ভরসা যথেষ্ট দৃঢ় ছিল। তারা পুজো শুরু করলো। এই সময় রাগিনীর একজন লোক নিচে দাঁড়িয়ে অপরজনকে নির্দেশ দিল, তুমি এখানে লক্ষ্য রাখো, আমি ওপরে যাচ্ছি পুজো করতে। এই ঘরের আশেপাশে যেন কেউ না আসে খেয়াল রেখো। রাগিনীর কথায়
গোপন স্বেচ্ছাচারিতা লুকিয়েছিল, যেন সে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। রাগিনী ওপরে উঠে এলো। শ্রদ্ধা তখন পুজো করছিল। রাগিনী বেষ্টি নিয়ে এসে শ্রদ্ধার হাতে দিতে সময় নিল। শ্রদ্ধা মিষ্টিটা ঠাকুরের সামনে রেখে প্রণাম করল। তারা পুজো করতে লাগলো। শ্রদ্ধা তখন ওপরে এসে দেখল রাগিনীর লোক পাহারা দিচ্ছে। শ্রদ্ধা একটু ভয়ে সরে গিয়ে লুকিয়ে পড়ল। সেই লোকটা সন্দেহজনক দৃষ্টিতে চারদিকে ঘুরে বেড়ালো, তারপর বাইরে চলে গেল। শ্রদ্ধা হাতে একটি ঝাড়ু নিয়ে সেই ঘরটির দিকে এগিয়ে গেল। মনে মনে ভাবল ঘরটি একটু পরিষ্কার করে আসবে। শ্রদ্ধা যখন ঘরের দরজার কাছে পৌঁছালো, রাগিনী আচমকা শ্রদ্ধার হাত ধরে টেনে বলল, তোমার পুরো পরিবার ওপরে, এখন এখানে আসার কি দরকার পড়েছে তোমার? তোমাকে কি এখানে আসতে বারণ করিনি? শ্রদ্ধা নম্রভাবে উত্তর দিল, আসলে এখানে ভীষণ একটা গন্ধ লেগে আছে, পুজোর আজ বাড়ি পরিষ্কার করা দরকার, তাই এসেছি। রাগিনীর মুখে এক তীক্ষ্ণ হাসি ফুটে উঠল। সে বলল, এই ঘরটা আমার, কোথায় সাফ সাফাই করতে হবে সেটা আমি বুঝবো। তার কথায় শ্রদ্ধা যেন অস্বস্তিতে পড়ে গেল। রাগিনী আবার বলতে লাগলো, এই ঘরটা সাফ হয়ে গেছে, তুমি যাও, বাইরে ধুলো পড়ে আছে সেটা তোমার চোখে পড়ছে না, অপর্ণা ওপরে চলে যাও। শ্রদ্ধা ধীরে ধীরে ওপরে উঠে গেল। তার মনে তখন এক গোলমাল, কিছু অস্বস্তি কাজ করছিল। রাগিনী আবার নিচে নেমে এসে শ্রদ্ধার কাছে বলল, আমাকে একটা গল্প শোনাও, আমার গল্প শোনার খুব ইচ্ছে হচ্ছে। শ্রদ্ধা কিছুটা অনুশোচনায় ভুগলেও গল্প বলতে সম্মত হলো। গল্প বলতে বলতে শ্রদ্ধা হাসতে লাগলো। তার হাসি গল্পের মাধুর্যের জন্য নয়, বরং নিজের অজান্তেই মনে পড়া অতীতের দুর্বল স্মৃতি নিয়ে। রাগিনী বলল, ব্যাস, আর গল্প বলতে হবে না, তুমি যাও এখান থেকে। এরপর রাগিনীর লোকটা বলল, মনে হয় কোনো সন্দেহ হয়নি, হয়তো ওর খারাপ গল্পে নিজেই এত হাসছিল। তারা তখন যোশীকে জিজ্ঞেস করল, শ্রদ্ধাকে অনেকক্ষণ ধরে দেখছ, ও চলে গেছে? নয়না দেবী বলল, ওই রাগিনী আসার পরেই ও চলে গেছে। অভয় বলল, ওই রাগিনী শ্রদ্ধার পেছনে হাত দিয়ে বলেছে, জানি না আবার কি গন্ডগোল করে, আমি গিয়ে দেখছি। শ্রদ্ধা হাসতে হাসতে ফিরে এলো। সবাই বলল, তুমি পাগল হয়ে গেছো নাকি? কিন্তু সে বিনম্রতা বজায় রেখে বলল, রাগিনী আমাকে বলেছিল একটা গল্প শোনাতে, আমি ওকে গল্প শোনাই আর আমার নিজেরই হাসি পাচ্ছে। তার কথাগুলোতে এক অদ্ভুত সরলতা ছিল। পরক্ষণেই শ্রদ্ধা আচমকা কেঁদে ফেলল আর বসে পড়ল। সবার চোখে তখন নরম আলো। তারা অবাক হয়ে বলল, কি হয়েছে? শ্রদ্ধা বলল, ওখানে বরুণ আর কীর্তিকে। তার কণ্ঠস্বর থেমে এলো। নয়না চমকে বলল, কি হয়েছে শ্রদ্ধা? শ্রদ্ধা গল্পের বাকি অংশ টেনে বলল, বরুণ, জয়, কীর্তি ওদের সেই ঘরের ভিতরে মুখ হাত পা বেঁধে রেখেছে, রাগিনী ওদের বন্দি করে রেখেছে। তার কণ্ঠে ছিল আঘাত, দুঃখ আর রাগ, সব মিলে এক অচেনা সুর। সবার মধ্যে সংহতি আর রাগ ফেটে পড়ল। কেউ বলল, তাদের এত বড় সাহস, তারা প্রথমে তো এসব করেছিল আর এখন আবার? অভয় ঝাঁপিয়ে উঠে বলল, আমি গিয়ে পুলিশের কাছে অভিযোগ করব, এভাবে তাদের ছেড়ে দেওয়া উচিত নয়। কিন্তু শ্রদ্ধা শীতল কণ্ঠে বলল, আমরা তোমার মতো তাড়াহুড়ো করে কোনো ভুল করতে চাই না। আগে রাগিনীকে ঘর থেকে বের করতে হবে, তারপর বরুণবাবু আর কীর্তিকে ওই ঘর থেকে নিরাপদে বের করতে হবে, কাউকে বুঝতে দেব না। সবাই সম্মত হলো। গণেশ ঠাকুরের সামনে সবাই আশীর্বাদ চাওয়ার পর সিদ্ধান্ত নিল, বরুণ আর কীর্তিকে যেভাবেই হোক ওই রাগিনীর হাত থেকে উদ্ধার করতে হবে। তারা শপথ করল, মুখে ছিল তাদের প্রচ্ছন্ন দৃঢ়তা। শ্রদ্ধার ভেতরে এক অদ্ভুত জোয়ার উঠে এলো। সে চিন্তা করলো, পরিকল্পনা করলো, প্রত্যেককে কাজ বন্টন করে দিল। অভয়ের বাবা দল গঠন করলো, ঋতু পিসি প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করলো, তনুজা বাজার থেকে জল আর খাবার নিয়ে এলো। সবার মুখে ছিল সংকল্পে ভরা এক আত্মবিশ্বাস। তারা যেন নিজেদের শক্তি অনুভব করলো, মনে করলো যে ভয় ভাঙবে না। রাতে তারা ছোট ছোট প্রদীপ জেলে ঘরের আশেপাশে পর্যবেক্ষণ করলো। কেউ কেউ ছায়া দেখে সন্দেহজনক মনে করলো, কেউ কেউ চুপ করে দাঁড়িয়ে বলল, আগামীকাল সকালে আমরা তাকে ঘর থেকে বের করে আনবো। পরের দিন সকাল হলে তারা সতর্কভাবে সেই ঘরের দিকে এগোলো। রাগিনীর লোক পাহারা দিচ্ছিল। তাদের চোখে ছিল নিষ্করুণতা আর পরাজয়ের বোঝা। শ্রদ্ধা আগে এগিয়ে কণ্ঠে শান্তি রেখেই রাগিনীর সাথে কথা বলতে শুরু করলো। কথাবার্তা চলছিল, কখনো তীক্ষ্ণ, কখনো নম্র। সকলে বুঝতে পারলো কেবল কথা বলে কোনো সমাধান হবে না। ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হতে লাগলো। গৃহ পরিচারিকারা, প্রতিবেশীরা সবার হাত মিলে কাজ করলো। শেষমেশ অভয়ের বাবা, বরুণবাবু আর কীর্তি সবাই মিলে পরস্পরের সমর্থন নিয়ে রাগিনীর হাত থেকে তাদেরকে মুক্ত করে আনলো। বাড়ির সবাই দীর্ঘশ্বাস ফেললো। রক্তচাপ কমে গেল, মুখে মিলেমিশে খুশির চোখ পড়ল। অবশেষে গণেশ ঠাকুরের সামনে তারা সবাই একসঙ্গে কৃতজ্ঞতা জানালো, প্রণাম করলো, আশীর্বাদ চাইলো। শহরের ওই রাগিনী আর তার লোকেরা ফিরে গেল। বাড়িটা আবার একটু স্বাভাবিক হয়ে এলো। মানুষের মুখে হালকা হাসি দেখা গেল। তবুও শ্রদ্ধার চোখে রয়ে গেল সেই গভীর ক্ষত। কারণ সে জানে, কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠলেও মানুষের মনে ভয়ের ছাপ থেকে যায়। কীর্তি এবং বরুণ ধীরে ধীরে সুস্থ হলো। বাড়ির সবাই একে অপরকে জড়িয়ে ধরলো, শক্তি লাভ করলো। এইভাবেই তারা বুঝতে পারলো যে পরিবারের ঐক্যই তাদের প্রকৃত শক্তি। এই গল্পের শেষে দেখা যায়, গণেশ পুজোর সেই সকালে তারা একত্রে প্রণাম করে। প্রতিটি মানুষের অভিব্যক্তিতে এক ছিল ভিন্ন রকমের দৃঢ়তা। বেদনা থাকলেও আশা ছিল বেশি। শ্রদ্ধা, তনুজা, ঋতু, নয়না দেবী সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালো। তারা বুঝে ফেললো যে ভয়কে পরাস্ত করার সেরা উপায় হলো একে অপরকে সমর্থন করা।